দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর এই আয়োজনে। আজকে দিন শেষে আলোচনায় উঠে এসেছে গণভোট। আবারও গণভোট কবে হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টা দ্রুত সিদ্ধান্ত জানাবেন, এই তথ্যই জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। গণভোট নিয়ে বিএনপি জামাতের এখনো পাল্টাপাল্টি অবস্থানই রয়েছে, তার মধ্যেই এই ঘোষণা দিলেন তিনি। তাহলে কোথায় যাচ্ছে? সরকারকে কেউ বলছেন প্রতারক, কেউ বলছেন রেফারি। এই আলোচনার মধ্যে দিয়ে আজকের আমরা বিষয় নির্ধারণ করেছি গণভোট নিয়ে কেন এত বিতর্ক। আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানকে। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বার্তা কক্ষে। আমি শামসুজ্জোহা। যাচ্ছি বার্তা কক্ষের আজকের অতিথি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের কাছে। আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রথমে জানতে চাইবো যে আমরা এতদিন দেখলাম যে জামায়াত ইসলাম এবং বিএনপির গণভোট কবে হবে একটা পাল্টাপাল্টি অবস্থানে তারা ছিল। বিএনপি হচ্ছে যেদিন নির্বাচন হবে একই দিন এর কথা তারা চায়, আর জামায়াত ইসলাম আগের কথা বলেছে। কিন্তু হঠাৎই দেখলাম অন্তর্বর্তী সরকারের কাছ থেকে একটি তারিখ ঘোষণা করা হবে সেই কথা বলছেন আইন উপদেষ্টা। তার মানে কি সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে? সরকার কার কার সাথে এই আলোচনা করলো? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। আমাদের সাথে যখন ঐক্যমত কমিশনের বৈঠক হয়, জি, আমি সেই সময় আমাদের দলের পক্ষ থেকে বলেছিলাম যে আপনারা আসলে কার কাছে পরামর্শ দিতে চান। যে কমিটির প্রধান স্বয়ং প্রধান উপদেষ্টা, সেখানে পরামর্শের কিছু নাই, বরং আপনারা সিদ্ধান্ত নেবেন। সেক্ষেত্রে এই যে সরকার প্রধানের কাছে বা উপদেষ্টা পরিষদের কাছে এক ধরনের সুপারিশ ঐক্যমত কমিশন করলো, এটার আসলে লিগ্যাসি কি, এটার আইনগত ভিত্তি কি, এই প্রশ্ন আমি অসংখ্যবার করেছি। আমি বলেছি যে আপনারা শুধুমাত্র সুপারিশ করে দায় এড়াতে পারবেন না, উত্তরটা কি? আপনাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। প্রথম দিন যেটি হয়, আমাকে বলা হয় যে ডক্টর আলী রিয়াজ স্যার আমার সাথে অনেক আগে থেকেই সম্পর্ক, তিনি বলেন যে রাশেদ আপনার কথা শুনলে বিভ্রান্ত হয়ে যায়। এরপরে মনির হায়দার সাহেব তিনি বলেন রাশেদ আপনি মনে হয় গদবাঁধা কথা বলছেন। তো তাদের বক্তব্য শেষে আমি উত্তর দিই যে না, আমি সঠিক কথা বলছি, আপনারা কেন কি কারণে সিদ্ধান্ত নিতে পারবেন না? এই যে মাসের পর মাস 9 মাস ধরে আলোচনা করছেন, আরো 9 মাস আলোচনা করলে কি আপনারা আসলে ঐক্যমতে আসতে পারবেন? সবাই যদি আমরা ঐক্যমতে আসবো, আমরা সবাই বিএনপি করতাম, আমরা সবাই জামাত করতাম, সবাই গণ অধিকার পরিষদ করতাম বা এনসিপি করতাম। যেহেতু আমরা ভিন্ন ভিন্ন দল করি, সুতরাং আমাদের ভিন্ন মত থাকবেই। এখন আমরা দেখলাম যে জাতীয় সংসদ ভবনের মতন জায়গায়, দক্ষিণ প্লাজায়, যেখানে এনসিপি ছাড়া অধিকাংশ রাজনৈতিক দল যারা আসলে স্বাক্ষর করেছে এবং আমাদের 4টি বাম দল, জি পরবর্তীতে সম্ভবত একটি দল আবার স্বাক্ষর করেছে, গণফ্রম, আর 4টি বাম দল, যদিও তারা একই জোটভুক্ত। তো যাই হোক, এখানে আসলে এনসিপি গুরুত্বপূর্ণ। তো এনসিপি স্বাক্ষর করলো না। কেন করলো না, কি কারণে করলো না, আমার কাছে সন্দেহ লাগছে। মূলত সরকারের পক্ষ থেকে এক ধরনের মানে তাদেরকে বলা হয়েছিল স্বাক্ষর না করার জন্য, মানে এ ধরনের কোনো গোপন আলাপ ছিল। অন্যথায় থেকে বলা হয়েছিল যে স্বাক্ষর না করার জন্য হয়তো উপদেষ্টা পরিষদের কেউ কেউ এই ধরনের কুপরামর্শ দিয়েছে। কারণ এনসিপি স্বাক্ষর করলে এই যে রাজনৈতিক অস্থিরতা, এটা তো থাকতো না। সুতরাং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার জন্য কোনো কোনো উপদেষ্টা বা ঐক্যমত কমিশনের কেউ কেউ তাদেরকে এই পরামর্শ দিয়েছে। এখন দেখেন যে রাজনৈতিক অস্থিরতা, মানে এখন মনে হচ্ছে তাহলে এর মধ্যে কি দুটো জিনিস আছে। একটা হচ্ছে ঐক্যমত্য কমিশন অথবা সরকারের উপদেষ্টাদের সাথে এনসিপির এত ঘনিষ্ঠ সম্পর্ক যে তারা গোপনে বুদ্ধি দিতে পারে, মানে এইটা তো ক্লেম করছেন আপনি। এই সরকার কি এনসিপি সরকার না? এনসিপি যে দাবি করে যে এই সরকার, তাদের না। আমি বিশ্লেষণ করে প্রমাণ করে দিব যে এনসিপির সরকার, এই সরকার, এনসিপি এই সরকার গঠন করেছে। আপনি নিশ্চয়ই নাহিদ ইসলামের সাংবাদিক সম্মেলন শুনেছিলেন। তিনি শপথ নিতে যাওয়ার আগে প্রেস ব্রিফিং করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এনসিপির কথাটা কি এর সাথে একটু গুলিয়ে ফেলছেন কি না? মানে আমি এই জন্য বলছি, এনসিপি গঠন হলো ফেব্রুয়ারি 2025-এ, সরকার গঠন হয়েছে 24 সালের আগস্টে, 8 আগস্ট। আমি কেন বলছি একটু আমাকে বিশ্লেষণ করার সুযোগ দেন। নাহিদ ইসলাম যখন সরকার গঠন করার আগে, মানে শপথ নেওয়ার আগে, তিনি একটি প্রেস ব্রিফিং করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে। সেখানে তিনি উল্লেখ করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 জন সমন্বয়ক, যাদের সমন্বয়ে একটি লিয়াজু কমিটি গঠন করা হয়েছে, এবং এই লিয়াজু কমিটির
পরামর্শেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। পরবর্তীতে কি হলো, যখন এনসিপি গঠিত হয় তার আগে বলা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয় বৃন্দ রয়েছে বা কমিটি রয়েছে, এবং পরবর্তীতে তারা আরেকটি ফরমেশন দাঁড় করায়, জাতীয় নাগরিক কমিটি। কমিটি ছিল নাম তখন। জি, এই দুই ফরমেশনের সমন্বয়ে এনসিপি গঠিত হয়েছে। তার মানে কি, এনসিপি কই থেকে আসলো? ওই বৈষম্য বিরোধী থেকে। তার মানে এনসিপি সরকার এই সরকার। নাহিদ ইসলাম নিজে স্বীকার করেছেন এবং তিনি বলেছেন, যদিও এখন তারা স্বীকার করতে চায় না, কিন্তু আপনার প্রথম আলোতেই সেই সংবাদ রয়েছে, ডেইলি স্টারে রয়েছে, আমি নিজে দেখেছি, আমার এই মোবাইলেও আছে। তার মানে অস্বীকার করার কোনো সুযোগ নাই যে এই সরকার এনসিপির সরকার। এখন এই যে এনসিপি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলো না, কাদের পরামর্শে? আমার কাছে মনে হয় যে সকল উপদেষ্টা না, কতিপয় উপদেষ্টা, কতিপয় ঐক্যমত কমিশনের সদস্য, সরকারের রাঘব বোয়াল, যারা একটি ঘোলাটে পরিবেশ তৈরি করার জন্য এই ধরনের কুপরামর্শ তাদেরকে দিয়েছে বলে আমার কাছে মনে হয়। এখন আমি আরেকটু প্রসঙ্গে আসি, যেটা দিয়ে শুরু করেছিলাম। দেখেন, আজকে আমি একটা লেখা প্রকাশ করেছি এবং সেখানে আমি স্পষ্টতই উল্লেখ করেছি আসলে কিভাবে এই যে আমরা দেখছি যে অনৈক্য এই সরকার সৃষ্টি করছে। প্রথমত দেখেন যে আমাদের সামনে একটি প্রস্তাবনা দেওয়া হয়েছিল, সেখানে দলগুলোর সামনে, জি, দলগুলোর সামনে, এবং একটি নোট ছিল, কাগজ এখন আমাদের কাছে আছে। সেখানে উল্লেখ করা ছিল তৃতীয় লাইনে যে জাতীয় নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোট এইটা একই দিনে হবে। ওই সময় ঐক্যমত কমিশনের যিনি সহসভাপতি আলী রিয়াজ স্যার বললেন যে এইটা আসলে এক্সপার্টরা মতামত দিয়েছে। 2 নম্বরে ছিল যে এই গণভোটে যাওয়ার আগে একটি জুলাই জাতীয় সনদ যাতে করে আইনগত ভিত্তি পায়, এই জন্য একটি আদেশ জারি করতে হবে। তো সেই আদেশ তারা জারি করবেন। তো যাই হোক, সাংবিধানিক অর্ডার নিয়ে অনেকের বিতর্ক থাকার কারণে সেখানে আলোচনা করে সিদ্ধান্ত গৃহীত হয় যে এক্ষেত্রে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, যেটা আসলে গেজেট আকারে প্রকাশ করা হবে। তারপরে ওই 3 নম্বর যে একই দিনে জাতীয় নির্বাচন এবং একই দিনে গণভোট। তো শুরুতে আসলে বিএনপি যেটি বলছিল যে গণভোটটা নির্বাচনের পরে হোক, কিন্তু গণ অধিকার পরিষদ, এবি পার্টি, গণতন্ত্র মঞ্চের দলগুলো আমরা মনে করলাম যে আসলে গণভোটটা নির্বাচনের পরে এনসিপি জামাত মানবে না। তো সেক্ষেত্রে আমরা মধ্যস্থতা করলাম, এনসিপি কে ডাকলাম, ডেকে 9টি দল আমরা বসলাম ঐক্যমত্য কমিশনের বাইরে। জি, বাইরে, যখন একদম লাস্টের দিকে, তখন এনসিপি কে আমরা কনভিন্স করলাম যে একই দিনে জাতীয় নির্বাচন এবং একই দিনে গণভোটে আমরা যদি এই 9টি দল কনভিন্সড হই, সেক্ষেত্রে বিএনপিকে আমরা বোঝাতে পারবো, জামাতকে পারবো। তো আপনারা কি ভাবছেন? তখন এনসিপি সম্মত হলো। এরপরের বৈঠকে এনসিপি বলল ঠিক আছে, একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট। কিন্তু পরবর্তীতে কি হলো, আরেকটা বৈঠকে এনসিপি জামাতের সুরে কথা বলা শুরু করলো। তখন আমি বললাম, ঠিক ঐক্যমত কমিশনের বৈঠকে, যে এক ধরনের রাগ ক্ষোভের জায়গা থেকে, যে এই কমিশনের বৈঠকে এক এক দিন এক একজন এক এক নেতা একরকম কথা বলে, আবার অন্যদিন অন্যরকম কথা বলে, ভিতরে এক ধরনের আলোচনা, আর সাংবাদিকদের সামনে গিয়ে পোল্টি মারে, পোল্টিবাজি করে, এটা তো আসলে কোনো নেতৃত্বের বৈশিষ্ট্য না। নেতাদের এই পোল্টিবাজি, এই আচরণ পরিবর্তন করতে হবে। এখন গণমাধ্যমে হেডলাইন আছে, আপনি যদি খেয়াল করেন দেখবেন। দেখেন, তারপরে আসি। তো যখন বিএনপি কে মোটামুটি আমরা এনসিপি কে টার্গেট করে মূলত বলেছিলেন, আমি যে দলই হোক না কেন যারা পোল্টি মেরেছিল তাদেরকে টার্গেট করে বলেছি। এরপরে যেটি হলো যে সেখানে শুধুমাত্র দেখলাম যে এনসিপি যেহেতু ডাবল স্ট্যান্ডার্ড নিয়েছে, তার মানে যে কোনো একটি স্ট্যান্ডার্ড সরকার গ্রহণ করলে তারা মেনে নিবে। শুধুমাত্র জামাত ছাড়া সেখানকার অধিকাংশ দল একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের পক্ষে সম্মতি দিয়েছে। যে জায়গায় বিএনপি এখনো আছে। জি, বিএনপি সে জায়গায় আছে। তবে যেটি হয়েছে যে বিএনপি তার জায়গা থেকে সরে এসেছে। বিএনপির কথা ছিল যে আগে জাতীয় নির্বাচন, এরপরে জাতীয় নির্বাচনের পরে গণভোট, যেগুলোতে আমরা সম্মত হয়েছি। কিন্তু বিএনপির অবস্থান আমরা পরিবর্তন করিয়েছি আলাপ আলোচনার মাধ্যমে। জি, কিন্তু জামাতের অবস্থান আমরা পরিবর্তন করাইতে পারি নাই। তার মানে কি, কে সহনশীল? বিএনপি, অবশ্যই জামাত না। তাহলে আপনি এখন কি করবেন? এখন জামাত বলছে নভেম্বরের মধ্যে গণভোট, আর জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির শুরুতে, হাতে সময় 3 মাস।
এখন এই যে অল্প একটা সময় এবং এই যে আলোচনাটা আসলো, এটা কিন্তু তারা এটার সঙ্গে আরো 5 দফা নিয়ে বেশ কয়েকদিন থেকে আন্দোলনের কথা বলছে এবং আজকে সরাসরি একটা বক্তব্য দিয়েছে তারা যে আগামী কালের মধ্যে, অর্থাৎ শুক্রবারের মধ্যে, বৃহস্পতিবারে বলা হচ্ছে যে শুক্রবারের মধ্যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই কথা বলেছেন সংবাদ সম্মেলন করে। এটা আসলে এটা পসিবল কিনা, এটা স্বাভাবিক আপনার কাছে মনে হয় কিনা, নাকি এটা খুব অতিরিক্ত তাড়াহুড়া হয়ে যাচ্ছে? দেখেন, অক্টোবর মাস শেষ, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি শুরু, তার মানে মাঝখানে 3 মাস। 4 মাস সময় হাতে নাই। না, 3 মাস। 3 মাস। তো এই 3 মাসের মধ্যে 2টা নির্বাচন করার ফিটনেস এই সরকারের আছে। এখন জামাত কেন বুঝতেছে না? আমি যেটি বলছিলাম যে ঠিক আছে, যেহেতু আপনারা নোট অফ ডিসেন্ট বাদ দিয়েছেন, তার মানে আজ থেকে 9 মাস আগে কেন নির্বাচন করলেন না, গণভোট? এখন যেহেতু বলছেন যে ভিন্নমত থাকবে না, তাহলে এই 9 মাস কেন আলোচনা করলেন? আলোচনা না করলে তো ভিন্নমত থাকতো না, নোট অফ ডিসেন্ট থাকতো না। তখন আপনারা এই 84টি বিষয়ে আলাদা আলাদা গণভোট নিতে পারতেন। আর এই মুহূর্তে আপনি যদি বলেন যে 84টি বিষয়ের উপরে আপনার একবারে হানা ভোট দিতে হবে, আমি তো এটা মানবো না। আচ্ছা, আপনি এটা হচ্ছে দল হিসেবে আপনারা 9 মাস আলোচনা করেছেন, 30টা দল, এবং প্রত্যেকটা দল থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, যারা ভোট দিতে যাবে, সাধারণ মানুষ, আমরা যারা, বা একেবারে সাধারণ মানুষ, তারা এই 84টি বিষয়ে কি কি আছে, কোনটার সাথে তিনি একমত হবেন আর কোনটার সাথে একমত হবেন না, আপনার মনে হয় এদেশের মানুষ এটা পড়েছেন এবং তারা জানেন? এদেশের 90% মানুষ এই বিষয়ে কিছু জানে না। অথচ তাহলে রাজনীতিবিদরা বলছে যে এদেশের 70% মানুষ গণভোট চায়। রিক্সা চালক জানে, শ্রমিক জানে, শুধু সাংবাদিক, রাজনীতিবিদ এবং কিছু রাজনৈতিক সচেতন মানুষ তারা এই বিষয়টা জানে। কিন্তু আমরা সবসময় জনগণের উপরে দায় চাপাই। আমার কথা হলো, আমি তো গ্রামগঞ্জের থেকে উঠে আসা ছেলে, আমি দেখেছি যে ভোটের সময় যেটি হয় যে ভ্যান ভাড়া করা লাগে, অটো ভাড়া করা লাগে, এবং তাদেরকে বাড়ি থেকে নিয়ে ভোট কেন্দ্রে তারা আসলে বলে দিবে যে হ্যাঁ দিবেন না না দিবেন, সেটি সেই ধরনের বিষয় বলছেন আপনি? এত সহজ না না না, বলছি এটা জাতীয় নির্বাচনের সময় হয়েছে, আমরা দেখেছি। তো ঠিক একই ভাবে যখন হ্যাঁ বা না ভোট থাকবে, মনে করেন যে বিএনপি এটাতে অখুশি, বিএনপি কি ভোটারদেরকে বাড়ি বাড়ি থেকে নিয়ে যাবে? আওয়ামী লীগ যাবে না। তাহলে আমি যদি ধরি বিএনপির 40% ভোট এই মুহূর্তে, আমি ধরলাম 40%, আওয়ামী লীগের কত? আমি ধরলাম যে আওয়ামী লীগের আপনার 15%, 45%, তাই না? এদিকে আপনার জামাতের যদি ধরি 10%, তাহলে সব মিলে আর অন্যান্য দল মিলে আরো 5%, তাহলে আপনার 40, আপনার 15, 60% হয়ে গেছে। 60% নাই। বাংলাদেশে আসলে 60% ভোট খুব কমই কাস্ট হয়েছে। তো সেক্ষেত্রে এর মধ্যে যদি এই আওয়ামী লীগ না যায়, বিএনপি কথার কথা গেল না, বা তারা এ ধরনের উৎসাহ সৃষ্টি করলো না, শুধুমাত্র জামাতের 10% ভোট, তাও কি সবাই যাবে? জামাতের লোকজন কি সবাই সচেতন? গণভোট বোঝে? সবাই কি সংস্কার বোঝে? যারা গ্রামগঞ্জের ভোটার জামাতের, বোঝে? তারা বোঝে না। শিক্ষিত কিছু মানুষ ভোট দিবে, অর্থাৎ সেটা ফিজিবিলিটি, স্বাভাবিকতা নাই এখানে। সেক্ষেত্রে গণভোটের উপরে আমার কাছে মনে হয় যে 10% থেকে 50% ভোট পড়বে, আর বেশি ভোট পড়বে না। তাহলে এই জিনিসটা আপনি যে ইকুয়েশনটার কথা বলছেন, এখন যে সমীকরণের কথা বলছেন, এটা নিশ্চয়ই জামাত হিসাব করেছে। তাহলে কি এই পরিস্থিতি বিবেচনা করেও জামাত চাইছে কি যাতে এটা না হোক, এরকম কোনো উদ্দেশ্য আছে কিনা? জামাত আসলে ভোট চায় না, জাতীয় নির্বাচনটা পিছিয়ে যাক, মূলত এই পেছানোর জন্য। কেন? তারা তো বাংলাদেশে এখন ভালো অবস্থানে আছে। কেমনে? অন্য সময় থেকে কিভাবে আছে? তারা কখনো ক্ষমতায় ছিল না, সামনে রাজনীতি করতে পারেনি, এখন করতে পারছে। প্রমাণটা কি? আগে তো তারা সার্ভে নাই তো। হ্যাঁ, তো সেক্ষেত্রে সার্ভে হবে জাতীয় নির্বাচনে। জামাত যদি মনে করে আমরা ক্ষমতায় চলে যাব, তো আগে দেখতে পেতেন, আপনি জামাতকে চিনতেন, আপনি চিনতে পারেন, বাট আমরা তো কোনো কর্মসূচিতে দেখিনি, তাদেরকে কোনো কাজে দেখিনি। এখন তারা স্টেটমেন্ট দিচ্ছেন, না একটা সময় তো কর্মসূচি করছেন। নির্বাচন করেছে বিএনপির সাথে, কখনো সেটা অনেক আগে, হ্যাঁ, গত 10-15 বছরে দেখিনি। সেটা পারেনি, তাদের উপর দমনপীড়ন করা হয়েছে, আমরা জানি। কিন্তু কথা হলো, বিষয়টা আসলে ওইরকম না। বিষয়টা হলো যে জামাতের জনপ্রিয়তা বাড়তেই পারে, কিন্তু সেই জনপ্রিয়তা মাপার মাপকাঠি হলো নির্বাচন। জাতীয় নির্বাচনে তারা গিয়ে যা যা চায় সব করুক, নিম্নকক্ষে পিয়ার করুক, ক্ষমতায় এসে কোনো আপত্তি নাই। এখন আমরা যে এই যে 100% মনে করেন যে সংস্কারের প্রস্তাবনা, এর মধ্যে আমি যেহেতু বৈঠকে ছিলাম, 80% প্রস্তাবনায় আমরা একমত হয়েছি, বাকি মাত্র 20%। জামাত চাই এই 20% তাকে দিতে হবে। বিএনপি ছাড়লো, বিএনপি নির্বাচনের পরে গণভোট চেয়েছিল, তারা সরকারের যে এক্সপার্ট, এই এক্সপার্টদের প্রস্তাবনা মেনে নিল। এটা কিন্তু জাতীয় ঐক্যমত কমিশনের প্রস্তাবনা। সেই ঐক্যমত কমিশন এখন সিদ্ধান্ত দিতে পারে না যে নির্বাচনের আগে হবে না পরে হবে গণভোট, নাকি নির্বাচনের সময় হবে।
তারা আচ্ছা, সিদ্ধান্ত দিতে পারে না। আপনার কাছে ঠিক মনে হয় কি ঐকমত্য কমিশন তো সরকারেরই সিদ্ধান্তের মতো, কারণ ঐকমত্য কমিশনের প্রধান ব্যক্তি সরকারের প্রধান ব্যক্তি, তাই তো? আমি কিন্তু এই কথা আগেই বলেছি। আপনি বলেছেন। কাজে আমার প্রশ্ন আপনার কাছে এখন এসে মানে এই যে আজকে আমি আসিফ নজরুলের বক্তব্যটা যদি আপনাকে একটু পড়ে শোনাই, যে গণভোট নিয়ে বিএনপি এবং জামাতের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে তিনি এটা দিলেন, তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি এই জবাব দেন। দলগুলো পরস্পর বিরোধী এবং উত্তেজিত ভূমিকা নিয়ে আমার সন্দেহ হয় আপনারা যেমন ভূমিকা নিচ্ছেন, সরকার কি করবে আমরা ঠিক বুঝতে পারছি না। না, সরকার অবশ্যই তাকে সিদ্ধান্ত নিতে হবে। বাস্তবতা নিরিখে সিদ্ধান্ত নিতে হবে। অবাস্তব সিদ্ধান্ত নিলে আমরা মানব না। দেখেন ফেব্রুয়ারি মাসে যদি এবং তারা তো বাংলাদেশে সিদ্ধান্ত একটা পর্যায়ে নিয়েছে যে গণভোট কবে হবে সেই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা জানাবেন। না, তার মানে কি গণভোট প্রধান উপদেষ্টা এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। তাহলে ওই হাসিনার মতন সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল যে ক্যাবিনেটে কিচ্ছু হবে না, সকল সিদ্ধান্ত আপা নিবেন। সেই ধরনের বন্দোবস্ত আমরা চাই না। ক্যাবিনেটে আলোচনা করেন, সেখানে সিদ্ধান্ত নেন। এক ব্যক্তির শাসন আমরা মানি নাই। কিন্তু এখন তাহলে মানে কি দাঁড়াচ্ছে এই যে না, এক ব্যক্তির সিদ্ধান্ত তো মানা যাবে না। প্রধান উপদেষ্টার উপর আপনি দায় দিবেন কেন? কেন ঐক্যমত কমিশন কেন সরকারের উপর দায় দিবে? কেন সিদ্ধান্ত নিতে পারলো না? প্রধান উপদেষ্টা যদি কোনো বক্তব্য দেন তাহলে তো ধরে নেওয়া যায় তিনি সকল উপদেষ্টার সাথে আলোচনা করে নিয়েছেন। সেটা দৃশ্যমান হতে হবে, আচ্ছা, আলোচনার মাধ্যমে হতে হবে। যেটা আমাদের আইন উপদেষ্টা বলেছেন যে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নিবেন। হোয়াট ইজ দিস? আমরা তো সবসময় আওয়ামী লীগের সময় শুনেছি যে আপা সিদ্ধান্ত নেবে, আপা সিদ্ধান্ত নেবে। এখন যদি বলে ইউনূস ভাই সিদ্ধান্ত নেবে, ইউনূস ভাই সিদ্ধান্ত নেবে, হোয়াট ইজ দিস? পার্থক্য কই? আপনি বলছেন জবাবদিহিতা, স্বচ্ছতা, আপনি বলছেন সমালোচনা, আপনি বলছেন আলোচনা। তো এই গণঅভ্যুত্থানের পরে যদি এগুলো না হয়, ইউনূস ভাই ইউনূস ভাই ইউনূস ভাই করতেই থাকেন, তাহলে আপনারা তো নিজের ভিতরে আসলে নিজের অজান্তেই স্বৈরতন্ত্র লালন করতেছেন। গণতন্ত্র মনা আপনারা হইতে পারছেন না। তো যাই হোক, ইউনূস স্যারের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু তিনি আসলে রাজনৈতিকভাবে অভিজ্ঞ না। তিনি বাংলাদেশের রাজনীতি অতটা বোঝেন না। তিনি এনজিও ব্যক্তিত্ব হিসেবে, শিক্ষক হিসেবে সফল। যে বাংলাদেশের যে গ্রামের হিসেবেও এক্স্যাক্টলি বাংলাদেশের গ্রামের মানুষের পালস, গ্রামের রাজনীতি, এই যে রাজনৈতিক হাঙ্গামা, পাবলিক ম্যানেজমেন্ট, এই বিষয়ে বা দলগুলোর সাথে সম্পর্ক রাখা, এমনকি মিডিয়ার সাথে কিভাবে আসলে সম্পর্ক রাখবে, মিডিয়াকে কিভাবে ম্যানেজমেন্ট করবে, এখনো পর্যন্ত তিনি বাংলাদেশের কোনো মিডিয়া বলতে প্রেস ব্রিফিং ফেস করেন নাই। দেখেন এর আগে বেগম খালেদা জিয়া তিনি করেছেন, এমনকি স্বৈরশাসক হাসিনাও করেছে, এরশাদও করেছে। তো বাংলাদেশের আন্তর্জাতিক মানের এত বড় নেতা হয়ে গেলেন তিনি যে বাংলাদেশের মিডিয়াকে তিনি পাত্তা দেন না। মানে বাইরের দেশে গিয়ে ইউটিউবে সাক্ষাৎকার দেন, বাংলাদেশের মিডিয়া তিনি পছন্দ করেন না, বাংলাদেশের সাংবাদিকদের পছন্দ করেন না। তো যে মানুষ এই দেশকে শাসন করতে আসলো, যে মানুষ এই দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, সেই মানুষ যদি এই মানুষের সাথে আলোচনা না করেন, এই টেলিভিশনগুলোকে ডিল না করেন, সাংবাদিকদের ডিল না করেন, তার কাজটা মুখোমুখি না হন। জি, এক্স্যাক্টলি। এখন আসি এই সরকার, এখন আপনি প্রধান উপদেষ্টার কথাই বলেন আর পুরো উপদেষ্টা যে পরিষদ তার কথাই বলেন। মাহমুদুর রহমান মান্না তিনিও এই সরকারের ক্ষেত্রে এবং ডক্টর ইউনূসের ক্ষেত্রে তিনি অনেক সফট কর্নার দেখিয়েছেন। তার সরাসরি শিক্ষক, তিনি এখানে অনেকবার কথা বলেছেন। আজকে তিনি বলেছেন সরকার এখন প্রতারকের কাঠগড়ায় দাঁড়িয়েছে। মানে এইরকম সরাসরি একটা বক্তব্য আসতে হচ্ছে, আপনারাও এটা মনে করেন? মানে আপনার মতামতটা জানতে চাই, এটার এরকমই মনে করেন কিনা? 25টি দলকে তারা 30টি যে আলোচনায় বসেছিলেন তার মধ্যে 25টি দল স্বাক্ষর করল, 5টি করে নাই। তো এরপর আরেকটি করেছে, সেখানে নোট অফ ডিসেন্ট সহ যেটি আমাদেরকে দেখানো হয়েছে, আমরা সেই অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছি। পরবর্তীতে এখন সরকারের কাছে সুপারিশ করা হয়েছে উইদাউট নোট অফ ডিসেন্ট। তো এইটা কি প্রতারণা না? তার মানে কি ঐক্যমত কমিশনের যিনি সহসভাপতি, যারা সদস্য, যারা বিশেষ সহকারী, যারা সরকারের উপদেষ্টা, এমনকি প্রধান উপদেষ্টা, তাকে দায় নিতে হবে। তারা জনগণের সাথে এই 25টি দলের সাথে প্রতারণা করেছে। শুধুমাত্র এনসিপি এবং জামাত ছাড়া বাকি দলগুলোর সাথে এক ধরনের মানে কি বলবো আসলে যে আচরণটা করা হয়েছে, এই আচরণের জন্য আসলে গ্রামগঞ্জের ভাষায় আমি যদি কথা বলতাম তাহলে গালি দেওয়া লাগতো, না আমি গালি দিতে চাই না। তবে এতটুকু বলি, তারা আমাদের সাথে বিট্রে করেছে। এখন আমার মনে হয় বিএনপির এই বক্তব্যের সাথে কাছাকাছি চলে যাচ্ছে আপনার বক্তব্য, যেটি একদিন আগে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আমরা কখনো দেখিনি রেফারি গোল করছে, কিন্তু এখন মনে হচ্ছে রেফারি গোল করছে, আমরা বিরোধী দলে ছিলাম। মানে এই ব্যাপারগুলো আমাদের কাছে হয়তো মানে শুনতে ভালো শোনায়, এটা কৌতুককর মনে হয়, কিন্তু মানে রাজনীতির ক্ষেত্রে এই বক্তব্যগুলো খুবই দুঃখজনক, কিন্তু সেটাই ঘটছে। দেখেন
আমার প্রশ্ন ঐক্যমত আপনার কাছে কমিশন। একটু রেফারি বলতে আসলে কাকে উনি না, রেফারি বলেছেন? বলতে তো ঐক্যমত কমিশন। আচ্ছা। তারা গোল দিয়ে দিয়েছে। হুম, মানে তারা সিদ্ধান্ত নিয়েছে, বাট সেই হুম, সিদ্ধান্ত সম্মিলিত না। হুম, এককভাবে বিএনপি হুম। এবং জামাতের দুঃখিত, এনসিপি এবং জামাতের জামাত, পক্ষে এনসিপি জামাত। এবং বিএনপি সহ আমরা যারা ছিলাম আমাদের বিপক্ষে। আপনাকে একটা জিনিস বলি, এই যে এনসিপি দল গঠিত হয়েছে কিভাবে? হুম, তাদের মধ্যে অধিকাংশ কিন্তু জামাত এবং শিবিরের নিয়োগ রয়েছে এবং জামাত শিবির আওয়ামী লীগের সময় টিকে ছিল বিভিন্ন দলে এই ধরনের নিয়োগ দেওয়ার মাধ্যমে। নিয়োগ বলতে মানে নিয়োগ দলের বলতে তারা এক ধরনের পলিসি নেয় যে তারা শিবিরই করবে, হুম, কিন্তু এইটা শিবিরের এক ধরনের পলিসি যে তোমরা ছাত্র ফেডারেশনের সাথে যুক্ত থাকবা, আচ্ছা। ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত থাকবা, ছাত্র অধিকার পরিষদ বা এই ছাত্র যুক্ত দলের সাথে। থাকাটাকে নিয়োগ বলছেন। জি, হুম, নিয়োগ। হুম, হুম, তো এই ধরনের নিয়োগ তাদের ছিল। তো সেই জায়গা থেকে যখন এনসিপি নতুন দল গঠিত হলো, গণঅভ্যুত্থানের শক্তি, জামাত শিবির সিদ্ধান্ত নিল যে এই দলে আমাদের কর্মী সাপ্লাই দিতে হবে, আচ্ছা। এই দলে আমাদের নেতাকর্মীদেরকে থাকতে হবে। আপনি এনসিপির কেন্দ্রীয় কমিটিতে খোঁজ নেন, 50% সাবেক শিবিরের নেতা। খোঁজ নেন আপনি, প্রথম আলোর পক্ষ থেকে একটি জরিপ করেন, 50%। সারা দেশের কমিটিতে একই অবস্থা, মোটামুটি 50% সাবেক জামাত শিবিরের এইটা নেতা। কি মানে জামাতের পলিসির কারণে নাকি এনসিপির সায় আছে এবং তারা জানে? এনসিপি জানে জেনেই তারা এটা নিচ্ছে কেন? তারা অন্য দলের মানুষকে? কর্মী কই পাবে। আচ্ছা। ছাত্র দল, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ইউনিয়ন সবাই তো আর যাবে না সেখানে। হুম, আর একজন সাধারণ শিক্ষার্থী হঠাৎ করে তো কোনো দলে গিয়ে নেতা হতে পারে না, হুম, তাই না? সময় তো লাগে। তো সেই জায়গায় যারা আসলে রাজনৈতিকভাবে প্রশিক্ষিত তারা যদি থাকে সেক্ষেত্রে আসলে সুবিধা হয়। তো আমার কাছে মনে হয় যে এনসিপি জেনে বুঝেই হুম, এই ধরনের লোকদেরকে আসলে নিয়োগ দিয়েছে, বা তারা আসলে মনে করছে যে আমরা যেহেতু নতুন দল আমাদের তো লোক হুম, দরকার। হুম, তো সেই জায়গা থেকে তাদের মধ্যে এ ধরনের জামাত শিবিরের যারা সাবেক নেতৃবৃন্দ তারা আছে। তো যাই হোক, এটি আসলে মূল বিষয় না। আমি যে মূল কথা বলতে চাই, এখন জামাত শিবির যে কাজটা আসলে করতে পারে না, হুম, হুম। এই কাজটা এনসিপি কে দিয়ে করায়। আপনি নিশ্চয়ই যদি তাদের এনসিপি থেকেও বেশি কর্মী থাকে তাহলে নিজেরা করতে পারে না কেন? মানে এই প্রয়োজনটা আমি ঠিক বুঝতে পারি না। এটার প্রয়োজনটা কেন? মানে গণ তাদের সংখ্যা তো আরো বেশি এনসিপি থেকে, তাই না? জি, দেখেন গণ অভ্যুত্থানের সময় নেতৃত্ব কারা দিয়েছে? সাধারণ শিক্ষার্থী যারা ছিল হুম, তারা। হুম, এমনকি মানে যে ছাত্র সংগঠন, হুম, ছাত্র শক্তি, তাদের নাম অনেকে জানতো না। বিএনপি নেতৃত্ব হুম, দেওয়ার সুযোগ পেয়েছে, জামাত পেয়েছে, এমনকি আমরাও পাইনি। হুম, তাই না? সুতরাং বড় দল হলেই সবসময় সামনের দিকে সবকিছু করা যায় না। কিছু প্রক্সি লাগে। হুম। নিশ্চয়ই আপনি শুনেছিলেন যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন বাংলাদেশে আর মওদুদিবাদী কোনো প্রক্সি প্রক্সি দলের প্রয়োজন নাই। বলেছিলেন। কেন বলেছিলেন? ফেসবুকে লিখেছিলেন। কেন জি। বলেছিলেন? হুম, এই এনসিপির উপর ক্ষুব্ধ হয়ে হুম, যে এই জায়গায় শুধুমাত্র জামাত শিবিরের নেতৃবৃন্দকে প্রাধান্য দেওয়া হচ্ছে। হুম, এনসিপির কেন্দ্রীয় কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতিরা পর্যন্ত রয়েছে হুম, এবং যখন জাতীয় নাগরিক পার্টি ওই সময় সম্ভবত দুঃখিত হুম, কমিটি ছিল, হুম। সে সময় নাগরিক শিবিরের কমিটি নামে ছিল। জি, সে সময় অনেকগুলো আসলে শিবিরের সভাপতি সাবেক যারা যুক্ত হয়েছিল। যেমন রাফে, সালমান রিফাত, হুম, জোনায়েদ। তো আচ্ছা। এরকম কিছু, কিছু তাদের সাথে পরবর্তীতে যুক্ত হয়নি। আবার কিছু, কিছু এখনো আছে যুক্ত কেউ? হয়েছে। আর কেউ? হ্যাঁ, হুম, আছে। আপনি খোঁজ নেন, শাহীন নামের এক ভাই আছে, তিনি শিবিরের সভাপতি ছিলেন, অ্যাডভোকেট। হুম, সম্ভবত পরবর্তীতে এনসিপির মাধ্যমে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হয়েছেন। এরকম অনেকে হুম, আছেন। অর্থাৎ এনসিপি তার প্রয়োজনে হুম, তাদেরকে এ ধরনের নিয়োগ দিয়েছে। তো আমি যে কথা বলছিলাম, তো যেহেতু আসলে জামাত শিবির একটা দল হিসেবে, বড় দল হিসেবে অনেক কিছু পারতেছে না, তো হাঙ্গামা লাগাচ্ছে এনসিপির মাধ্যমে। যেমন আপনি নিশ্চয়ই দেখেছেন যে অ্যাডভোকেট শিশির মনির তিনি জি। কি করলেন? তিনি আজকের একটি বক্তব্য দেখলাম। তিনি বললেন যে আমরা এনসিপিকে হুম, ধন্যবাদ জানাই হুম, যে এনসিপি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেননি। এই কারণে এখন আমরা এই জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি পাচ্ছি। তার মানে বুঝতেছেন হুম, যে আপনার তিনিও তো শিবিরের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুম, ছিলেন। তার মানে একদিকে তারা স্বাক্ষর না করানোর জন্য কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে, মানে এনসিপির মিটিংয়ে শিবিরের সাবেক নেতৃবৃন্দ, জামাতের সাবেক নেতৃবৃন্দের মাধ্যমে নাহিদ ইসলামদের উপরে প্রভাব বিস্তার করতেছেন। আচ্ছা। এর মাধ্যমে মূলত তাদের এজেন্ডা বাস্তবায়ন হয়ে যাচ্ছে। অর্থাৎ এর মধ্যে আপনি বলছেন পুরোটা একটা পরিকল্পনার অংশ এভাবে তারা আমি এগোচ্ছে। অতি সম্প্রতি একটি হুম, পত্রিকার অনুষ্ঠানে গিয়েছিলাম। আচ্ছা। সেখানে একজন বিদেশি কূটনীতিক তিনি আমার সাথে কথা বলছিলেন। তিনি বলছেন যে আমাদের কাছে যে তথ্য, হুম, সেই তথ্য বলে যে জামাত এবং এনসিপি তারা একই। হুম, তারা আসলে একে অপরের পরিপূরক।
তো আমরা অতি সম্প্রতি যে পার্থক্য দেখছি, মত পার্থক্য, এটা কি আর্টিফিশিয়াল নাকি সত্য? কি মনে হয় আপনার? তিনি আমাকে ও, প্রশ্ন তিনি করলেন আপনাকে প্রশ্ন করেছেন। এবং তার প্রশ্নের ধরনটা এরকম যে তিনি মনে করছেন আর্টিফিশিয়াল। হুম, তো আমি বললাম হতে পারে। তো এখন তো প্রমাণ তাই দেখছি। আজকে শিবিরের নেতৃবৃন্দরা, জামাতের নেতৃবৃন্দরা যা বলছে এনসিপি কে সেটা। ধন্যবাদ দিচ্ছে যে তারা স্বাক্ষর না করে ভালো কাজ করেছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে নোট অফ ডিসেন্ট গুলোর কি হবে, যেটি নিয়ে আসলে 8 থেকে 9 মাস ধরে আপনারা বৈঠক করলেন 30টা দল নিয়ে, এবং দীর্ঘ মানে একটা লম্বা সিরিজ অফ বৈঠক, এবং সেখান থেকে আসলে নোট অফ ডিসেন্ট নিয়েও তো প্রচুর আলোচনা হয়েছে, লাইভ করা হয়েছে। এইটার রেজাল্ট কি দাঁড়ালো? এবং এখন জামাত যে ফলাফলের কথা বলছে, ফলাফল মানে তো ভোট এরকম যে এটা জিততেও পারে নাও পারে, তাই তো? সাধারণ মানুষ রায় দিবে, তারপরে আপনি জানবেন যে এটা ফলাফল। এটা সবাই কি ধরে নিচ্ছে এটা ভোট জয়ী হবে? নাও তো হতে পারে। সাধারণত এই ধরনের গণভোটের ক্ষেত্রে ভোট জয়ী হয়। বাংলাদেশে তিনবারে তিনটায় তাই ঘটেছে। জি, বাস্তবতা এবারের বাস্তবতা ভিন্ন। আওয়ামী লীগ বড় একটি দল, তারা ভোট দিবে কি দিবে না আমরা জানি না। বিএনপির সাথে সরকারের বা ঐক্যমত কমিশনের মতো পার্থক্য আছে। শুধুমাত্র জামাতের সাথে এনসিপির সাথে সরকারের সম্পর্ক। সরকার যদি ভোট চাই, সেক্ষেত্রে বিএনপির সাথে সরকারের সম্পর্ক লাগবে, বিএনপির সহযোগিতা লাগবে। অন্যথায় বিএনপি এবং জামাতের সমর্থক কর্মীরা, ভোটাররা আরো অন্যান্য দলের সাথে, আমাদের সাথে যে প্রতারণা করলো, এই প্রতারিত হয়ে আমরা কি আমাদের সমর্থকদেরকে ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে নিয়ে যাব? বলেন সম্ভব? সম্ভব না। সুতরাং জামাত এখন যেটি মনে করছে যে 10% ভোটের মাধ্যমে আমরা এটা পাশ করাবো, এটা আসলে একটি ভুল সিদ্ধান্ত হবে। 10% বা 15% ভোটের মাধ্যমে যদি জুলাই জাতীয় সনদ পাশ হয়, এটা এক ধরনের বলা যায় যে জনগণ এটাকে প্রত্যাখ্যান করলো, নৈতিকভাবে এটা একটা মানে। জি, তো সেটা আমরা চাই না। আমরা মনে করি অবশ্যই বিএনপি সহ অন্যান্য দল যারা স্বাক্ষর করেছে, যারা করে নাই, সবাইকে নিয়ে নির্বাচনের দিন একই সময়ে জাতীয় নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোট, এটা একই সাথে আয়োজন করতে হবে। সরকারের সিদ্ধান্ত এটাই ছিল। আপনি যে হিসাব দিলেন, এখন যে হিসাবটা যেভাবে বললেন, তাতে বিএনপি যদি অংশগ্রহণ না করে, অর্থাৎ না ভোটের দিকে যায় বা না দেয়, অংশগ্রহণ না করে, এই ইকুয়েশনটা নিয়ে বোধহয় সবাই ভাবছেন। নাসিরউদ্দিন পাটোয়ারী আজকেই বলেছেন যে বিএনপি আর না বলার সুযোগ নেই। এবং তিনি, আপনি দেখেন তার বক্তব্যটা এরকম যে না ভোটে যদি অনড় থাকে তাহলে বিএনপি দল হিসেবে তার মৃত্যু হবে। দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারী সাবেক শিবিরের নেতা, তিনি পরবর্তীতে ছাত্র ফেডারেশনের রাজনীতি করেছেন, এরপরে এবি পার্টি, এখন এনসিপি। মানে এই বয়সে তিনি 4টা দল পরিবর্তন করেছেন, তাই না? তো তিনি ভবিষ্যতে আরো কয়টি দল পরিবর্তন করবেন আমি জানি না। তিনি মূলত এখন যে কথাবার্তাগুলো বলছেন, এটা কিন্তু আসলে রাজনীতিকের কথা না। মানে একজন জুকার হিসেবে সারাক্ষণ মিডিয়ার সামনে উল্টা পাল্টা, কখনো বিএনপি কে গালি দেয়, কখনো জামাতকে দেয়। কিন্তু এনসিপি তো তাকে ডিজোনও করেনি। এনসিপি তো ওই যে এনসিপি নেতৃবৃন্দের সাথে আমার কথা হয়, তারা আমাকে বলে যে প্রত্যেকটা দলে একজন হাসান মাহমুদ এবং উবায়দুল কাদের প্রয়োজন। আমাদের দলে বিএনপি এবং জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে গালি দেওয়ার জন্য আমরা নাসিরউদ্দিন পাটোয়ারীকে দায়িত্ব দিয়েছি। এই যে দায়িত্ব নাসিরউদ্দিন পাটোয়ারী পালন করছে, এটা তো এককভাবে না। তিনি তো অনেক বড় কথা বলেছেন যে গৃহযুদ্ধের যদি পরিস্থিতি তৈরি হয় তাহলে তার দায় প্রধান উপদেষ্টার। কে করবে গৃহযুদ্ধ? সে ডাকলে কি মানুষ চলে যাবে তার সাথে? সে ডাকুক, 100 জন আসে কিনা? তাহলে মানে পুরোটাই ফাঁকা আওয়াজ মনে হয়। অবশ্যই ফাঁকা আওয়াজ। তার হাতে কি আছে? অস্ত্র আছে? কার সাথে যুদ্ধ করবে? সাধারণ মানুষের কথা বলছে, তারা না নামবে না। এনসিপি এখন সমাবেশ কেন করতেছে না? এখন দেখেন জেলায় জেলায় সার্জিস শেখ তিনি যাচ্ছেন, আলোচনা সভা করতেছেন, কারণ জামাতের সাথে এক ধরনের দূরত্ব হয়েছে। এখন কি ওই সার্জিসকে দেখার জন্য, নাহিদকে দেখার জন্য লাখ লাখ মানুষ যাবে? যাওয়ার সুযোগ আছে? মানে যারা ছিল তারা কি আসলে তাহলে জামাতে সাপ্লাই দিয়া করবি? সেটা বা আমাদের ভিডিও আছে, মোবাইলের মধ্যে আছে। আমার নিজ জেলা ঝিনাইদহ সদরে, সেখানে একজন সাংবাদিক তিনি ভিডিও করলেন, জিজ্ঞেস করলেন যে আপনারা কারা? মানে সাধারণ মানুষকে? জি, মানে যারা উপস্থিত হয়েছে। তো এনসিপির জনসভায়, এক্স্যাক্টলি ঝিনাইদহ সদরে পায়রা চত্বরে। তো তিনি বললেন যে অমুক ভাইয়ের সাথে এসেছি। তারপরে প্রশ্ন করলেন কোন দলকে সমর্থন করেন? সেখানে তিনি বললেন যে আমরা জামাতের কর্মী, জামাতকে ভোট দিব। এরকম অসংখ্য ভিডিও আপনি পাবেন। সেই সময় যেহেতু জামাতের সাথে সম্পর্ক ছিল, এজন্য জামাতের কর্মী সমর্থকরা গিয়েছে। কিন্তু ভিতরে যে এই ধরনের এই যে মত পার্থক্য বলেন, বিরোধিতা বলেন, এগুলো তো লিয়াজু করে। এখন জামাতের একজন কর্মী সমর্থক সে তো বুঝতেছে না, যে কারণে
সে ক্ষুব্ধ হয়ে ওই সমাবেশে যাবে না। এই জন্য এনসিপি নির্বাচনের সামনে সমাবেশ বন্ধ করে দিয়েছে, আলোচনা সভা করছে, কারণ এখন তো লোক হবে না। আর নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথাগুলো বলছেন, আমার মনে হয় যে এনসিপির 80% রাজনীতি এই ছেলেটাই শেষ করছে। গণ অভ্যুত্থানের শক্তি মানে বিশাল ব্যাপার। সামনে থেকে নাহিদ ইসলাম মুখপাত্রের ভূমিকা পালন করেছেন। যেদিন তিনি এক দফার ঘোষণা দিয়েছেন, আমি মনে করি সেদিনই গলায় ফাঁসির দড়ি তিনি নিয়েছেন। সেই নাহিদ ইসলামরা আজকে কর্মী শূন্যতায় ভুগতেছে। আজকে বিভিন্ন জায়গায় আসলে হ্যাঁ, নাহিদ ইসলামদের শক্তি মূলত জামাত শিবির। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, নাহিদ ইসলামদের শক্তি জামাত এবং শিবির। জামাত শিবির যেদিন থেকে কর্মী সরবরাহ বন্ধ করেছে, সেদিন থেকে তারা সমাবেশ করা বন্ধ করে দিয়েছে। ভবিষ্যতে যদি নেগোসিয়েশনটা না হয়, তাহলে এনসিপির অবস্থা কোথায় যায় আমি জানি না। আমি অনেকগুলো বক্তব্যে আমি স্পষ্ট করেছি যে গণ অধিকার পরিষদের যে সক্ষমতা আছে, তার 5 ভাগের 1 ভাগও সাংগঠনিক কাঠামো এনসিপির নাই। ইসলামী আন্দোলন দেখেন, বাংলাদেশের বড় একটি দল। আইন উপদেষ্টা বলেছিলেন যে বাংলাদেশের বড় 4টি দল। এনসিপির আপত্তিতে পরবর্তীতে এই দলকে আর কোথাও গুরুত্ব দেওয়া হয়নি, কারণ এনসিপি মনে করছে যে তারা থাকলে অসুবিধা, কারণ তারা তো আসলে তৃতীয় শক্তি হতে চায়। এখন ইসলামী আন্দোলনকে যার সক্ষমতা এনসিপির থেকে 10 গুণ বেশি, সেই ইসলামী আন্দোলনকে জাতিসংঘ সফরে নিল না, আমাদেরকে নিল না, নিল কাকে? এনসিপিকে। অর্থাৎ এনসিপি যেহেতু আসলে এই সরকারকে বসিয়েছে, এই সরকারের নিয়োগকর্তা, এমনকি প্রধান উপদেষ্টা এটা স্বীকার করে নিয়েছেন, বিভিন্ন সময় বলেছেন জি বিভিন্ন সময় বলেছেন যে এই ছাত্ররা আমাদের নিয়োগকর্তা এবং তাদের উচিত নতুন দল গঠন করা। আমার কাছে মনে হয় যে এখন যা কিছু হচ্ছে এগুলো নামে মাত্র আমাকে ডাকতেছে, ফর্মালিটি মেনটেন করতেছে, কিন্তু মূলত এই সরকার জামাত এবং এনসিপি এজেন্ডা বাস্তবায়নে এই কমিশন সহ সরকার কাজ করতেছে। আমার আলোচনার একেবারে শেষের দিকে রাশেদ খান, আমার এবারে প্রশ্ন তাহলে আসলে কি দাঁড়াচ্ছে, আপনি যে ইকুয়েশনটা যে সমীকরণটার কথা বলছেন, ভোটের যে বিষয়গুলো বললেন এবং আমরা দৃশ্যত বাইরে যা দেখছি, তাতে কি দাঁড়াচ্ছে যে এই যে নির্বাচন হওয়ার কথা ফেব্রুয়ারিতে, সেটির দিকে আসলে বানচাল হয়ে যাওয়ার যে দাবি বিএনপি বলেছিল, আপনি সেই গন্ধ দেখেন কিনা, এবং সেটা আজকে এসে যা যা ঘটলো সারাদিনে, তাতে এইটা আসলে আরো বেশি মনে হচ্ছে কিনা আপনার কাছে, নাকি এর সমাধান দেখেন আপনি খুব শিগগিরই? দেখেন, এখন আমার কাছে মনে হচ্ছে যে ভারতের পরামর্শে, ভারতের রয়ের পরামর্শে, হাসিনার পরামর্শে বাংলাদেশে নির্বাচন বানচালের চক্রান্ত শুরু হয়েছে, এবং সেই ফাঁদে গণ অভ্যুত্থানের কোনো শক্তি পা দিয়েছে। হতে পারে, মনে করেন যে জামাত একটি দল, এই দলের মধ্যে সবাই কি ফেরেশতা? এখন এই দলের 100 জন কেন্দ্রীয় কমিটির 5 জন জামাতের ফাঁদে পা দিল, ইন্ডিয়ার ফাঁদে। তো এই 5 জন নানানভাবে মোটিভেট করলো। ফাঁদে পা দেওয়া বলতে আপনি আসলে ফাঁদে পা দেওয়া বলতে যে ভারতের সাথে সম্পর্ক, এটাকে কি জামাত বলে নাই যে আমরা ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চাই? তো ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করা মানে কি? ভারত যা চায় তাই করতে হবে। হাসিনা যে কাজটি করেছে, তো আমার কাছে মনে হয়, আমি সবার কথা বলছি না, যে কেউ ফাঁদে পা দিয়ে তারা মূলত ভারতকে খুশি করার জন্য। জামাত ইসলামের একজন নেতৃস্থানীয় একজনই বলেছিলেন এই কথা। জি, আমি শুধু জামাতের কথা বলছি না, হতে পারে বিএনপি, হতে পারে আমার দল, হতে পারে এনসিপি, যে কোনো দল হইতে পারে। তো ভারতের কাজটাকে এজেন্ট ঢুকিয়ে দেওয়া না, বিভিন্ন দলের এজেন্ট, এটা একটা অনুমান আপনার? অনুমান। আমি তো সব দলের কথাই বললাম, শুধু তো আপনার জামাতের কথা বলি নাই। বিএনপি হইতে পারে, আবার আমার দল হইতে পারে, আওয়ামী লীগের ক্ষেত্রেও তো এটি হয়েছে, এজেন্ট ঢুকিয়ে দিয়েছে। তো যাই হোক, যেটি বলছিলাম, এখন বাংলাদেশে নির্বাচন কোন দল চায় না? নির্বাচন চায় না আওয়ামী লীগ এবং ভারত। যদি বাংলাদেশে নির্বাচনটা না হয় কি হবে? আরেকটি ফখরুদ্দিন মঈনুদ্দিন, আরেকটি ১-১১। তো এই ১-১১ কারা ঘটাতে চাচ্ছে? যারা মনে করছে আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে আমার লাভটা কি? মানে একটা কথা আছে না গ্রামগঞ্জে, যে জেদের ভাত কুত্তা দিয়ে খাওয়ানো। তো আমার কাছে মনে হচ্ছে জামাত এবং এনসিপি জেদের ভাত কুত্তা দিয়ে খাওয়াইতে চায়, বিএনপি যাতে কোনোভাবে ক্ষমতায় না আসতে পারে বা অন্য দল ক্ষমতায় না আসতে পারে, প্রয়োজনে আরেকটি ১-১১ ফিরে আসুক। কিন্তু প্রশ্ন হলো, ১-১১ ফিরে আসলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এনসিপি। একটা কথা বলে শেষ করি, আমি জাতিসংঘের একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে। সেখানে একজন উপদেষ্টাকে আমি বলছি, নাহিদ ইসলাম বলল যে আপনাদের সেফ এক্সিট প্রয়োজন, আপনারা কি ব্যাগ লেগেজ গুছিয়েছেন? সেই উপদেষ্টা আমাকে বললেন যে আমার প্রশ্ন তোমার কাছে, যদি ১-১১ ফিরে আসে, সেক্ষেত্রে কি আমাদেরকে আগে ভাগতে হবে নাকি ওদেরকে আগে ভাগতে হবে? সেই প্রশ্ন তুমি ওদের কাছে করো। সেফ এক্সিট কার দরকার? জি, আপনাকে অনেক ধন্যবাদ রাশেদ খান আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
দর্শক, আমাদের সঙ্গে ছিলেন আছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। যে গণভোট নিয়ে আজকে এত বিতর্ক হচ্ছে সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। কোন রাজনৈতিক দলের অবস্থান কি এবং আসলে কি হতে যাচ্ছে গণভোট নিয়ে, কেনই বা এত বিতর্ক। এমন আরো আলোচনা এবং বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গে থাকুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রথম আলোর এই আয়োজন বার্তা কক্ষে। দেখুন প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া সবগুলো প্ল্যাটফর্মে। আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।